এবং একদিন রাত্রে একটা মেয়ে এসেছে, বাইরে তুষারপাত হচ্ছে খুব, সে এসে বলে যে আজকে আমি আর বেরোতে পারবো না, আমি তোমার এখানেই থেকে যাব। বুঝো, পাবেল একটি অবিবাহিত পুরুষ, সেখানে একটি অবিবাহিত সুন্দরী মহিলা বলছে রাত্রে আমি এখানে থেকে যাব। পাবেলের মাত্র খুব ফুর্তি, তার তো জানে মজাটা হবে। সে উঁকি ঝুঁকি মারছে, দেখছে কি কাণ্ডটা হয়, কি কাণ্ড কারখানাটা হয়। কিন্তু অবাক হয়ে দেখছে যে এই পাবেল এবং ওই মেয়েকে বসে বসে কি লেখালেখি করছে, ও বলছে আর লিখছে, এবং রাত কাবার হয়ে গেল, ওরা ওই দিয়ে মগ্ন আছে। নতুন অভিজ্ঞতা, অবাক হয়ে যাচ্ছে মা, বুঝতে পারছে না যে এটা কি হচ্ছে। এদিকে মাতা উন্মাদ স্বামীর কাণ্ড কারখানা, আর এদিকে নবদ্ভূত যুবক পাবেলের কাণ্ড কারখানা, মাঝখানে মা, নিরক্ষর মা, নিরক্ষর মা, নিরক্ষর রাশিয়ার অধিবাসী। অবাক হয়ে এই দুটো দিক দেখছে, ধরতে পারছে না কোনটা ঠিক কোনটা বেঠিক। এবং কিছু অভিজ্ঞতার পর একদিন যখন ওই মাতাল বাপ যখন মাকে মারবার জন্য হাত তুলেছে, পাবেল বাবার হাতটা চেপে ধরেছে যে না, তুমি এভাবে মারতে পারো না, এটা তুমি আর তুলবে না, এই শেষবারের মতো বলে দিল। মা নীরব না, জানে এইটাই তো ভবিতব্য, স্বামী তো মদ খেয়ে এসে মারবে, এইটাই তো বউ হিসেবে তার প্রাপ্য। অথচ পাবেল সেখানে আটকে দিচ্ছে। অবাক হয়ে যাচ্ছে না, আর অভিজ্ঞতা বাড়ছে, বাড়তে 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 পাবেলের কাণ্ড কারখানা দেখতে 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 সে আস্তে আস্তে বুঝতে পারছে যে নতুন একটা কিছু হচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছে না, কিন্তু নতুন যেন কিছু একটা হচ্ছে, সেটা আস্তে আস্তে অনুমান করছে। এবারে পাবেলরা তাদের কারখানায় ধর্মঘট ডেকেছে, সেই কারখানা বন্ধ, কোনো কিছু কারখানায় কাজকর্ম হচ্ছে না, ধোঁয়া ওঠে না। কিন্তু এই ধর্মঘটের একটা প্রোগ্রাম আছে, পরপর পরপর কিভাবে ধর্মঘটটা চালিয়ে নিয়ে যেতে হবে তার প্রোগ্রামের ইস্তাহারগুলো লেখা হয়েছে, তৈরি করা হয়েছে, কিন্তু সেগুলো বিলি করা হয়নি। তার আগেই পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে, পাবেলরা সবাই জেলে। তাহলে এই কাগজগুলো ধর্মঘটী যে শ্রমিক এবং কর্মরত যে শ্রমিক তাদের কাছে পৌঁছে দেবে কে? কার এত বড় হিম্মত আছে পৌঁছে দেবে? মা নীরব না, রোজ খাবার গাড়ি নিয়ে, ঠেলা গাড়ি নিয়ে কারখানার ভেতর ঢোকে এবং কারখানার শ্রমিকের কাছে খাদ্য বিক্রি করে, এটা তার কাজ ছিল। সে দেখল এই সুযোগ, সে পেট কোমরের মধ্যে সেই ইস্তাহারগুলোকে ডুবিয়ে বেঁধে নিল আর ঠেলা গাড়ি ঠেলে কারখানার ভেতরে ঢুকলো। এবং যে শ্রমিক তার খাওয়া কিনতে আসছে তাকে খাদ্য দেওয়ার সঙ্গে সঙ্গে একটা করে ইস্তাহার তার সঙ্গে বুঝে দিচ্ছে, তার সঙ্গে বুঝে দিচ্ছে। আমরা বুঝতে পারছি যে এই মা আর সেই আগের রাশিয়ার মা থাকছে না, এই মা আস্তে আস্তে একটা লড়াকু শ্রমিকের মায়ে পরিণত হচ্ছে। এবং গর্গী দেখাচ্ছেন যে কালে 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 এই লড়াকু মা আন্তর্জাতিক মায়ের রূপান্তরিত হয়ে গেছে, সারা পৃথিবী মায়ের স্বরূপে রূপান্তরিত হয়ে গেছে। এই নাটকের কোথাও লেঙ্গের কথা নেই, এই উপন্যাসের কোথাও বলসেভিক পার্টির কথা বলা নেই, এই উপন্যাসের কোথাও কোনো স্লোগান নেই, কিচ্ছু নেই। এখানে একটা কথা বলে কি, বলসেভিক, বলসেভিক মানে বড়, আর মেনসেভিক মানে ছোট। যে দলটা বড় দল হচ্ছে বলসেভিক, আর যেটা ছোট সেটা হচ্ছে মেনসেভিক। তখনও রাশিয়ার বিপ্লব হতে 12 বছর বাকি, কিন্তু বিপ্লবের আগে যে জয়গান, প্রত্যুদ্গমন, এগিয়ে গিয়ে হাত ধরে নিয়ে আসা, গোর্কি সেই কাজটা করেছে। এবং তার উপন্যাসের মা আন্তর্জাতিক লড়াকু শ্রমিকের মায়ে রূপান্তরিত হয়ে গিয়েছে। তাহলে এখানে কোনটা সত্যি? মার খাওয়া সেই গোর্কির মা সত্যি, না পেট কাপড়ের ইস্তাহার বিলি করে দিয়ে
শ্রমিকের পাশে দাঁড়ানো পাবেলের মা সত্যি। সত্যি বলে তেমন কিছু নেই, জীবনে যেটা ঘটে তার মধ্যে থেকে সত্য মিথ্যাটা বেরিয়ে আসার চেষ্টা করে থাকে। চেরি অর্চার বলে একটা নাটক আছে, চেকভ, আন্তন চেকভ। ওরা কেন উচ্চারণ করে জানি না, রাশিয়ানদের উচ্চারণ তো খুব ঠান্ডার দেশ তো, ওদের ঠোঁট ফেটে যায়, ওই জন্য ওরা ঠোঁট চেপে চেপে কথা। আমরা গরমের দেশের লোক তো, আমরা হা হা করে কথা বলি, আমাদের ঠোঁট মানে না। তো এই যে এর নাম আন্তন, এই যে চেকভ, কেউ বলে শেখভ, যে নামেই হোক না কেন, চিনলেই হলো। আন্তন চেকভের একটা নাটক আছে চেরি অর্চার, নান্দিকার এটাকে দিয়ে নাটক করেছিল, মঞ্জরি আমের মঞ্জরি। চেরি অর্চার নাটকের মধ্যে দেখানো হচ্ছে যে এক জমিদার, ক্ষয়িষ্ণু জমিদার, পতন হচ্ছে, জমিদার ঝরে যাচ্ছে, আর রাখতে পারছে না, এই হচ্ছে না। শেষ অব্দি তিনটা শখের যে অর্চার্ডের যে বাগান ছিল, ধরো আঙুরের বাগান, আঙুরের বাগানটা তাকে বিক্রি করে দিতে হলো, এবং আঙুরের বাগানটা নিলামে একজন কিনে নিল। সে কিনে নিল কি, সেই বাগানটাতে একটা কারখানা তৈরি করতে হবে। ধনতন্ত্রের আগমন হচ্ছে, সামন্ততন্ত্রের পতন হচ্ছে, আর চেরি অর্চার্ড থাকবে না, চেরি অর্চার্ডের জায়গায় তৈরি হবে কারখানা, ধনতন্ত্রের বিকাশ হবে। সেরকম নির্বিকার, আশ্চর্য। তুমি এক পাশে পড়ে আহারে ওরে চলে গেল রে, আমার কত সুন্দর বাগান হারিয়ে গেল রে, না। মহান শিল্পীর এটা মহান কর্তব্য যে নির্বিকার ভাবে জীবনের উত্থান পতন এবং সমাজের পরিবর্তনের ছবি তুমি এঁকে যাও, এবং সেই এঁকে গিয়ে তুমি কোন পক্ষে তার কোনো বড় কথা নয়, পাঠককে বুঝতে দাও, পাঠক এর কোথায় গিয়ে সেই ছবিটি দাঁড়াবে। আমাদের বাংলা থেকে একটা বলি, খুব পরিচিত গল্প, আজকাল ছেলেমেয়েরা তো খুব কম পড়ে। তার মানে এই নয় যে আমরা খুব বেশি পড়েছি না, আমরা সুযোগ পাচ্ছি বলে কথাটা বলছি যে আজকালকার ছেলেমেয়েরা কম পড়ে। এই ছেলেমেয়েরা যখন সুযোগ পাবে তখন তারা বলবে যে আগেকার লোকেরা খুব কম পড়তো। তার যে বিখ্যাত গল্প মহেশ, আপনারা সবাই জানেন মহেশ, একটা হিন্দু প্রধান গ্রামে, সেখানে জমিদার হিন্দু, প্রজারাও প্রায় সবাই হিন্দু, সেখানে একজন মুসলমান প্রজা আছে গফুর। সে প্রথমে ছিল কৃষিজীবী, কালের নিয়মে কৃষিজীবী, তার সমস্ত জমি ক্ষেত খামার হাতছাড়া হয়ে গেছে, সে ভূমিহীন কৃষকে রূপান্তরিত হয়েছে, এবং ভূমিহীন কৃষকে রূপান্তরিত হয়ে যাওয়ার পর তার খুব দুর্বিষহ দুঃখের এবং বেদনার দিন শুরু হয়েছে। তার হাল চালাবার যে দুটো গরু ছিল, একটা গরুকে আগে বেঁচে দিয়েছে, একটা গরু আছে, সে গরুটার নাম মহেশ। ভাবতে লাগে, একটা হিন্দু একটা মুসলমান ঘরের হাল চালাবার যে গরুটার নাম হচ্ছে মহেশ। সেখানে গফুর জোড়া তার মেয়েকে নিয়ে থাকে, গাড়ির দিলে শেষ নেই, দুঃখের শেষ নেই। এরকম অবস্থা যখন আছে, তখন একদিন এই মহেশ মানে বলদটা দড়ি ছিঁড়ে গিয়ে জমিদারের ফুল বাগানে ঢুকে ফুল বাগানটা তছনছ করে দিয়েছে। খিদে পায় তো, খেতে পায় না, খাচ্ছে। আর জমিদারের নাতনি, জমিদারের নাতনিও থাকে, জমিদারের নাতনিকে ঢুসুম দিয়েছে। বা জমিদারের মাথা গরম, জমিদারের পকড়া, উস্কো পকড়া। তার লেখের বরপদরা সব সবাই ছুটে এসে গরুকে পাকড়ে নিয়ে জমিদারের কাছে নিয়ে গেছে। সকাল থেকে গরুর কিছু ভাবা হয়নি, প্রচন্ড গ্রীষ্মের দিন, ক্ষুধায় কাতর, তাকে জমিদারের লোকরা ধরে নিয়ে গিয়ে উত্তম পিটিয়েছে, এবং মার খেয়ে পিটুনি খেয়ে ক্লান্ত হতোদ্যম
গফুর মিয়া ঘরে ফিরে এসেছে। ঘরে এসে ঢুকে দেখে বলছে খেতে দে। কোথেকে খেতে দেবে? চালই নেই, এটা খাওয়ার জন্য। আমি না চুপ করে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। বল চাল নেই, দুবেলা আন্ডে মিন্ডে গিলে চাল থাকবে কি করে? গফুর জোড়া জানে কথাটা ঠিক না, কেউ আন্ডে মিন্ডে খাচ্ছে না, খাওয়াই জুটছে না তাদের। ঠিক আছে, ভাত যখন দিতে পারবি না, একটু জল দে। জলও নেই। হিন্দু অধ্যুষিত গ্রামে যে জলের জায়গাটা, পানীয় জলের জায়গা, সেখানে মুসলমানরা কিছু ছুতে পারে না। তাকে কলসি নিয়ে গিয়ে আমি নাকি একটু দূরে দাঁড়িয়ে থাকতে হয়। ওখান থেকে যারা জল ভর্তি করে তারা দয়া পরবশ হয়ে তার কলসিতে জল ঢেলে দেয়, সেই জলটা নিয়ে সে বাড়িতে আসে, তবে সেই জলটা তাদের পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়। আজকে সেই জল আমিনা আনতে পারেনি। যখন খুঁতকাত, তৃষ্ণার্ত, ক্লান্ত হয়ে পড়েছে, আমিনা তখন কলসিটাকে কাঁকে নিয়ে জল আনতে চলে গেছে। সেদিন সৌভাগ্যক্রমে জল পেয়েছে এবং ভরা কলসি, মাটির ভরা কলসি নিয়ে আমিনা আস্তে আস্তে উঠোন দিয়ে আসছে। আরে গফুর ক্ষুধার্ত, তা গরু মহেশটাও তো ক্ষুধার্ত, সেও তো খেতে পারে না, এবং সেও তো তৃষ্ণার্ত। এবং ভরা কলসি জল দেখে মহেশের গরুটার কাণ্ডজ্ঞান এসে জোরে ঢুসো মেরে তার কোল থেকে কলসিটাকে ফেলে দিয়েছে। আর যে জলটা মাটিতে গড়িয়ে পড়েছে, চিপ দিয়ে চেটে 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 সেই জলটা সে খাচ্ছে। আর আমি না ওগো মাগো করে চিৎকার করে উঠেছে ভয়ে। গফুরের আর মাথা ঠিক নেই। সকাল থেকে যে কাণ্ড কারখানা চলেছে একের পর এক, গফুরের আর ঠিক নেই মাথা। তখন গফুরের হাল নেই, একটা বলদ পড়ে আছে, কিচ্ছু নেই, কিন্তু হাল চালাবার যে ফলাটা, লোহার যে ধারালো ফলাটা ধারে, সেইটা খোলা রাখা ছিল ঘরেতে। রাগের মাথায় সেইটা নিয়ে গিয়ে তৃষ্ণার্ত মহেশের মাথায় সজোরে আঘাত করেছিল। মহেশ তো অবাক হয়ে গেছে, সে তো গফুরের কাছে এরকম কাজ আশা করে না, কিন্তু প্রচন্ড আঘাত এসে পড়ে গেল এবং বড় বড় নীল চোখ দুটো মেলে মহেশ মারা গেল। গফুর রিয়ালাইজ করল যে হিন্দু জমিদারের রাজত্বে একজন মুসলমান যদি গোহত্যা করে থাকে, সেটা ভয়ঙ্কর অপরাধ। জমিদার তো ছাড়বে না, তাহলে কি করতে হবে? এখান থেকে ছেড়ে পালাতে হবে। বহুবার এখান থেকে চলে যাওয়ার প্ল্যান হয়েছিল। কাছে ফুলগড়ে বলে অঞ্চলে চটকল ছিল, চটকলের মজুর হয়ে সে ওখানে কাজ করতে চলে যাবে বলে ঠিক করেছিল, কিন্তু যায়নি কেন? এত কষ্টের মধ্যেও যে ওখানে গেলে নাকি মেয়েদের ইজ্জত থাকে না, সেই জন্য গফুর মিয়া তার নিজের বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে ফুলগড়ে চটকলে চাকরি নিয়ে যায়নি। তো আজকে যখন অবস্থা এখানে দাঁড়িয়েছে, এখানে থাকা সম্ভব নয়। গফুর মাঝরাত্রে মেয়েকে হাত ধরে টেনে তুলে নক্ষত্রালোকিত আকাশের মধ্যে দিয়ে মেয়েকে হাত ধরে নিয়ে আস্তে 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 ফুলগড়ে চটকলের দিকে চলতে আরম্ভ করেছে। গল্পটা এখানেই শেষ হওয়া উচিত ছিল, কারণ কৃষক জমি হারা হয়ে, ক্ষেত কামার হারা হয়ে ভূমিহীন কৃষকের রূপান্তরিত হয়, এবং এই ভূমিহীন কৃষক ক্রমে ক্রমে কলকারখানার শ্রমিকে রূপান্তরিত হয়। কার্ল মার্ক্সের থিওরি, কিন্তু কার্ল মার্ক্স দেখে দিয়ে গিয়েছে যে জমি জায়গায় ছিল যার কৃষকের, সে আস্তে আস্তে নানা অত্যাচারে জমি হারা হয়, এবং এই ভূমিহীন কৃষক আস্তে 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 কলকারখানার শ্রমিকে রূপান্তরিত হয়। ইতিহাসের পট পরিবর্তন হচ্ছে। গফুর মিয়া আমিনার হাত ধরে আস্তে 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 গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এখানে গল্পটা শেষ হওয়ার কথা, কিন্তু শরৎচন্দ্র চাটুর্যে বামন আমার জেলার লোক থামবে কেন? গল্পটাকে কেছা
কপুর কপুর ঘুরিয়া দাঁড়াইল, তারা ভরা আকাশের দিকে তাকাইয়া চিৎকার করিয়া বলিয়া উঠিল, হা আল্লাহ, এই কি তোমার পিছা, তুমি কি করলে? আরে কাকে কি করছো? সমাজের অমঙ্গ পরিবর্তনে ভূমির কৃষককে আজকে ক্ষেত মজুর, কৃষককে আজকে কলকারখানার শ্রমিক রূপান্তরিত হতে হচ্ছে। এটা ঐতিহাসিক সত্য। এখানে ভগবান কর্তৃক আসে। ওই লাস্ট প্যারাগ্রাফটা না থাকলে ভালো, কারণ গল্পের ওইখানে শেষ। পট পরিবর্তন যেখানে হয়ে যাচ্ছে, কিন্তু শরৎচন্দ্র তো থামতে পারে না। শরৎচন্দ্র সেখানে চা খাই দিলাম,